নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ টক শোতে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। আজকের এই বিশেষ টক শোর যে বিষয় তা হচ্ছে ক্যান্সার রোগের সচেতনতাই মুখ্য। এবং স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে ক্যান্সার রোগের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং সচেতনতা কতটা জরুরি সেটাই তুলে ধরার অবশ্যই চেষ্টা করব। আজকে এই ক্যান্সার রোগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ক্যান্সার রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অরূপ রায় বর্মন। নমস্কার স্যার, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের এই অনুষ্ঠানে। আহ, প্রথমেই যে বিষয়টা আপনার কাছে রাখবো যে এই যে ক্যান্সার রোগ আমরা শুনি, ক্যান্সার নাম শুনলেই এক প্রকার বলা হয় যে প্রত্যেকেই আমাদের মনে একটা ভয় ভীতি চলে আসে। তো এই ক্যান্সার জিনিসটা কি? সেই আমারও কিন্তু খুব ভয় করে, কারণ আমি যেখানেই দেখি মানে নাটক সিনেমা ওইগুলোতে অথবা মানে সাহিত্যের বিভিন্ন কিছু কিছু জায়গাতে অথবা যখন মানুষ বর্ণনা করতে চান, হ্যাঁ, কেউ সাহায্য করেছেন কাকে, দুরারোগ্য ক্যান্সার। তো দুরারোগ্য বলতে তখন বোঝায় মানে সেগুলো আর কোনো রকম ভালো হবার নয়, অলমোস্ট সেরকম। কিন্তু আমরা বাস্তবে দেখুন, আমার 2 দশকের উপরে অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেক রোগী খুব সুস্থ হচ্ছেন, ভালো হচ্ছেন। তো আচ্ছা, শুনলেই ভয় হয়, সেটা হচ্ছে আমাদের মানে একটা সমস্যা। আমাদের বেসিক্যালি আপনি যদি সমস্যাটা দেখেন, সবার হচ্ছে কি দেখুন সেরকম যে আপনি ঘরে ঘুমিয়ে আছেন, হয়তো বাইরে থেকে কোনো একটা সমস্যা আপনার ঘরে এলো, দরজা আটকানো আছে, ঘরের ভেতরে কোনো সমস্যা নেই। আমাদের হচ্ছে দু ধরনের সমস্যা। একটা হচ্ছে ঘরের বাইরে থেকে কিছু একটা সমস্যা আসতে পারে, দ্বিতীয়ত ঘরের ভেতরেই সমস্যা। মানে আপনার যে কারোর যদি রোগ হয়, সে যে যখন ওনার যে সাপোজ কোনো ভদ্রমহিলা স্তনে একটা টিউমার হলো, উনি ঘরের লোককে বললেন, তো উনি বলার আগেই উনিও রীতিমতো অজ্ঞান, ভয়ে উনিও মানে ঠিকভাবে বলতেই পারছেন না। বাড়ির লোকেরা শোনার পরে দেখা গেল তাদের অবস্থা আরো খারাপ। হুম, মানে তারা কি করবেন, কোনো কিছু পথ নেই তাদের সামনে মনে হচ্ছে তাদের। এই একটা। আর এরপরে হচ্ছে কি, বিশেষত একটু বয়স হয়ে গেলে যাদের ফ্যামিলি কমপ্লিটেড অথবা ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে কারোর ক্যান্সার হলে সেটা আমরা দেখেছি যে মানে ধরুন 60-এর উপরে হয়ে গেলে, 65, যার যার পারিবারিক অবস্থা অনুযায়ী হয়ে গেলে, তখন অনেকেই কিন্তু ক্যান্সারকে মানে তখন রিপোর্টিং করতে চান না। মানে উনি বুঝতে পারছেন ওনার একটা সাংঘাতিক কিছু একটা হয়েছে, হয়তো একটা সমস্যা হয়েছে ওনার, কিন্তু হলেও উনি মানে রিপোর্টিং করতে চান না। হুম, সেখানে একটা থাকে ওনার যে, যেমন ধরেন আমি মনে করি যে 50 বছর আগের একটা ধারণা ওনার মাথার মধ্যে থাকে, যেটা উনি ওনার মা বাবা থেকে হয়তো পরিবার থেকে পেয়েছিলেন, যে ক্যান্সার, যেটা যে কথাটা আপনি বললেন যে ভয় আতঙ্ক, হুম, হুম। তখন উনি ভাবেন আমার বয়স হয়েছে, কোনো না কোনো ভাবে ভর্তি হবে, অতএব আমার না হয় বোধ হয় ক্যান্সারই মরণ লেখা আছে। তো এইভাবে আমরা মানে হাল ছেড়ে দেন এক প্রকার। হাল ছেড়ে দেওয়া। হ্যাঁ, সেটা পাশাপাশি ওনার মানে ধারণাই হয় না যে ক্যান্সারের কোনো চিকিৎসা হয়তো সম্ভাবনা থাকতে পারে আচ্ছা, এবং আচ্ছা। সুস্থ হতে পারেন উনিও। তো এই হচ্ছে ঘরের ভেতরের পরিস্থিতি, এবং বাড়ির লোকেদের তথৈবচ অবস্থা। তারাও ভাবেন যে বাবার 62 বছর 65 বছর বয়স হয়েছে, বাবার বোধহয় এখন যাবার সময় এসছে, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা করেও হয়তো কিছু করতে পারবো না। সেগুলো আমি তখন বলি যে আমাদের মানে লড়াইটা শুরু হয় ক্যান্সারের লড়াইটা, ক্যান্সারের যে আমরা স্বাস্থ্যকর্মীরা, হুম, আমাদের লড়াইটা শুরু হয় ঘরের ভেতর থেকে। আচ্ছা। সেখানে রোগীকে বোঝানো যে আপনার জন্য কিছু করা সম্ভব। হুম, এই প্রসঙ্গে আমি প্যালিয়েটিভ কেয়ার নিয়ে বলবো। আমরা একটা স্লট রাখবো, হুম, 2-1 মিনিট হুম, টাইম রাখবো এখানে প্যালিয়েটিভ কেয়ারের উপরে। তা আমাদের প্রথম সমস্যাটা হয় যে রোগীকে বোঝানো যে আপনার ক্যান্সার হয়েছে, হয়তোবা আমরা মানে সেটা আমরা নির্ণয় করে নেব, যদি ক্যান্সার হয় সেখানে আমরা একটা চিকিৎসা দেব, আপনি ভয় পাবেন না, প্রাথমিক লক্ষণের সঙ্গে সঙ্গে আপনি আমাদের কাছে এসে পড়বেন। তো এই হচ্ছে একটা। কিন্তু এটাও বোঝাতে হয় যিনি আক্রান্ত ওনাকে, হুম। এক। দুই হচ্ছে পরিবারের লোকজনদের বোঝাতে হয়, ভাই এত হতাশ হবেন না আপনারা, বা দেখুন আপনারা যেরকম ভাবছেন সেরকম নয়, এখন চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। সেভাবে মানে ঘরের ভেতর থেকেই মানে রোগী থেকে শুরু করে সবার মধ্যে আমাদের আত্মবিশ্বাস সৃষ্টি করতে হয়। ওইভাবে আমাদের অনেকটা সময় যায়। অর্থাৎ মানে চিকিৎসার আগে চিকিৎসা করানোর যে মানসিকতা সেটাও তৈরি করতে হয়। সেইটা করে তারপরে যখন আমরা চিকিৎসা শুরু করলাম, তখন কি হয়, আগে থেকে যেহেতু ভয়ের ব্যাপার থাকে, হুম, অনেকে একটু ওভার কনসাস হয়ে থাকেন,
তারা বলেন আমার তো রেডিয়েশন দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়ে গেল। আসলে সঙ্গে সঙ্গে তো হয়নি, রেডিয়েশন ধরুন ওগুলো 2, 4, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পরেই হয়েছে। কিন্তু উনি বললেন রেডিয়েশন দেওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু রেডিয়েশনের আগে আমি ভালো ছিলাম। অনেক ক্ষেত্রে এটা শোনা যায় যে রেডিয়েশনের পরে নাকি আরো শরীরের অবনতি হয়, এরকম অবনতি, একটা exactly. কথা শোনা যায়। আপনি ঠিকই বলছেন, ঠিক সেরকম ভাবে কথাগুলো শুরু হয়ে যায়। কেমোথেরাপি দেওয়ার পরে আমরা পরে এইরকম আমি একটা শুধুমাত্র কিছু কিছু জায়গায় যেরকম ইনজেকশন দেওয়া মাত্রই মানে ভীষণ রকম অসুবিধা হয়, কেমোথেরাপি দেওয়ার সঙ্গে সঙ্গে রোগী প্রচন্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে মানে মিথগুলো, এইগুলোকে কাটিয়ে আমরা যে চিকিৎসা করব সুস্থভাবে, সেই যে সচেতনতা, সেই যে সুযোগ পাওয়াটা, সেটা একটা সমস্যা বটে। সেটা মানে রোগী থেকে শুরু হচ্ছে, সমাজের মধ্যে অনেকটা যাচ্ছে। আমি বলবো না স্বাস্থ্যকর্মীরা সবাই সবকিছু একদম সচেতন, যদিও আমি বিগত ধরুন 4 থেকে 5 বছরে মানে নিরন্তর কাজ করার পরে আমি দেখেছি স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকটা মনোবল ফিরে এসছে, স্বাস্থ্যকর্মীরা বা মনোবল হয়ে গেছে। এখন স্বাস্থ্যকর্মীরা কিন্তু সর্বত্রই যে যারা মানে রয়েছেন কাজ করছেন, তারা কিন্তু সর্বত্রই মানে একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগোচ্ছেন। অনেক জায়গাতে আমরা দেখছি তারা অ্যাকম্পানি করছেন, চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন না। সেটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যেটা আপনি বললেন যে সেই যে মিথ, আতঙ্ক এবং শুনলেই মানুষ ভয় পায়, সেটার বিরুদ্ধে লড়াইটা কিন্তু শুধুমাত্র আমরা স্বাস্থ্যকর্মীরা করলে হবে না, সেটার বিরুদ্ধে সবাইকে লড়াইয়ে নামতে হবে। আর একটা কথা কি, যেটা আমরা প্যালিয়েটিভ কেয়ারে যেটা বলে থাকি, সেটা হচ্ছে কি লাইফ অ্যান্ড ডেথ এটা একটা ন্যাচারাল প্রসেস। বার্থ ডেথ এটা একটা ন্যাচারাল প্রসেস। সেইখানে কথা হচ্ছে না মাঝখানের জায়গাটা আমরা সময়টা কিভাবে কাটাচ্ছি সেটা নিয়ে যতটা ভাবনার আমাদের। তো আমরা যখন শুরু করি, সাপোজ কারোর মধ্যে একটা টিউমার হয়েছে, গলার মধ্যে একটা টিউমার, ব্রেস্টে একটা লাম্প হয়েছে, অথবা ব্লিডিং হচ্ছে, অ্যাবনর্মাল ব্লিডিং, সেক্ষেত্রে আমরা কয়েকদিন টাইম নেই, তারপরে আমরা শুরু করি চিকিৎসা শুরু করি। তো এই পুরো প্রসিডিউরে রোগীকে কনফিডেন্সে আনতে হয়, হ্যাঁ, তারপরে রোগীর পরিবার বর্গকে কনফিডেন্সে আনতে হয়। সেক্ষেত্রে যে সমাজের যে অন্যান্য অংশের যারা ইনভলভমেন্ট, তাদের ইনভলভমেন্ট কিন্তু একটা বিরাট প্রয়োজনীয় ব্যাপার। আমি আজকে আপনারা যেহেতু এই ব্যাপারে কাজ করে চলছেন, এবং ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে, তো সেই ব্যাপারে সেইখানে আমি বলবো যে আপনারা একটা জিনিস আমাদেরকে, বা আপনারা নিজেদের ভূমিকা নিজেদের মতো করে নিজেদের ভূমিকা ঠিক করে নিন, এবং ক্যান্সারের সচেতনতাতে সমাজের মধ্যে যেটা আপনারা অলরেডি করছেন সেটাতে আরো এগিয়ে যান। আমার শুভেচ্ছা রইল সেখানে, কারণ এটা একটা বিরাট ব্যাপার যে ভয়ের জন্য, আতঙ্কের জন্য অনেকে আমাদের কাছে আসেন না। আমি এই প্রসঙ্গে জাস্ট একটা লাইন বলতে চাই। যেমন আমরা, সেটা আমাদের যারা এখানে দর্শক বন্ধুরা আছেন তাদের অনেকে হয়তো এগ্রি করবেন, যদি এখানে ক্যান্সার পেশেন্ট আমি আশা করি অনেকেই শুনছেন, তারা অনেকেই বলে থাকেন যখন আসেন যে আমি বললাম যে আপনার গলায় যে টিউমারটা, সেটা তো আমার মনে হচ্ছে 6 মাসের কম নয়, এত বড়। বলে ঠিকই বলেছেন, 6-7 মাসের কম হচ্ছে না। তা আমি বললাম আপনি কি এটা লক্ষ্য করেননি? লক্ষ্য করেছি। তো তাহলে আসেননি কেন? বলছি ব্যথা হচ্ছিল না, আর আমি ভাবছি যে গিয়ে আবার না কোনো ঝামেলা হয়, ক্যান্সার যদি ধরা পড়ে। আমি বললাম ক্যান্সার তো ধরা পড়লোই শেষ পর্যন্ত আপনার, সেখানে আমার অনেকটা সময় নষ্ট হয়ে গেল। অথবা কাশির সঙ্গে রক্ত, দেখুন কাশির সঙ্গে রক্ত গেলে টিবি হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, কিন্তু ক্যান্সার হতে পারে। সেরকম অনেকগুলো রোগ হতে পারে কাশির সঙ্গে রক্ত গেলে। তো ওই পরীক্ষাগুলো করিয়ে যখন নেগেটিভ এলো, তখন অনেকে বলছেন যে এবার তো মনে হচ্ছে ক্যান্সার হতে পারে। এবার উনি আতঙ্কিত হয়ে যান, যার ফলে আমরা লাং ক্যান্সারের রোগীগুলিকে এমনিতে যে সময় পাই, যে সময় পাওয়ার কথা, সে সময় তার চেয়ে অনেকটা পরে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে পাই। যার ফলে হয় কি, রেজাল্ট যে ক্যান্সারের ট্রিটমেন্ট রেজাল্ট অনেক সময় কম্প্রোমাইজড হয়ে যায়, অনেক সময় মানে ক্ষতিগ্রস্ত হয়, ততটা ভালো হয় না। অতএব সচেতনতাই আমাদের মুখ্য হাতিয়ার। প্রায় যে কোনো রোগে এটাই, যেমন আপনি ড্রাইভিং এর কথাই বলুন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলুন, সবগুলিতেই যে সেগুলো প্রিভেন্টেবল। তো ক্যান্সারের ক্ষেত্রেও সেই রকম যে সচেতনতা আমাদের খুব দরকার। যদি আমরা সচেতন থাকি, অনেকটা রোগ প্রিভেন্ট করতে পারবো এবং আর্লি ডায়াগনোসিস করতে পারবো। আমার এখানে আপনার এই প্রশ্নে এই আমার উত্তর, যে সচেতনতা আমাদের হাতিয়ার, এবং সচেতন থাকলে আমরা, 1 নাম্বার কথা হচ্ছে সচেতন থাকলে আমরা যেরকম প্রিভেন্ট করতে পারবো, প্রতিরোধ করতে পারবো, পাশাপাশি আমরা আবার
যে চিকিৎসা, যে আর্লি ডায়াগনোসিস, যেটা প্রাথমিক পর্যায়ে চিকিৎসার জন্য আসতে পারবো। একদম। একটা বিষয় আপনি পুরোপুরি ভাবে বললেন যে ক্যান্সার কি, আমরা এটা আরো একটু বিস্তারিত যদি একটু জানান। যদি আমরা ফিজিক্যাল সিমটমের কথা বলি, যে কি কারণে ক্যান্সার, মানে কিভাবে ক্যান্সার দেখা দেয়, দেখুন কি কারণে ক্যান্সার হয় সেটা নিয়ে অনেকবার কথা হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু কিভাবে ক্যান্সার হতে পারে, যেমন ধরুন আমি বলছি কি ক্যান্সারে প্রথমত আমাদের জানতে হবে যে ক্যান্সার, অনেকে বলেন টিউমারটা ক্যান্সার হয়েছে, ক্যান্সার টিউমার হলো, কোনটা কি হয়েছে, এই ধরনের কোনো কনফিউশন অনেকের থাকে। তো সেখানে আমি বলছি যে টিউমার হচ্ছে যে কোনো ফোলা জিনিসকে আমরা ইংরেজিতে হয়তো ব্যুৎপত্তিগতভাবে অন্য জায়গার ওয়ার্ড এটা, যেটা হয়তো রোমান বা ল্যাটিন ওয়ার্ড হতে পারে টিউমার, কিন্তু এমনিতে আমরা টিউমার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি যে নাম্বার ওয়ান, এটা একটা ফোলা জায়গা, উঁচু অংশ, যেটা তার আশপাশের জায়গা থেকে বেড়ে যাচ্ছে অস্বাভাবিক। হ্যাঁ, তো যেমন আমরা বলতে পারি ঘাড়ের মধ্যে, গলার মধ্যে একটা চাকা, সেটা ক্রমাগত বড় হচ্ছে, ব্যথা থাকতেও পারে, নাও থাকতে পারে। সাধারণভাবে আপনি যদি গলায় ধরেন, একটু চিমটি কাটেন হালকাভাবে, তাহলে কিন্তু ব্যথা হয় না, আমরা অনুভব করি না, শুধু একটা ভারী হেভিনেস একটা লাগে। কিন্তু সেটা যখন অনেক জোরে হয়, চামড়া ছিঁড়ে আসার উপক্রম হয় বা ছিঁড়ে যায়, তখন কিন্তু সেখানে ব্যথা হয়, কেটে যায়, রক্ত আসে। তো ক্যান্সার ঠিক ওইভাবেই বাড়ে। প্রথমত ক্যান্সার হচ্ছে কি একটা টিউমার। টিউমার বলতে টিউমারটা কিভাবে হয়, যেমন বলের উপরে বল, তারপরে বল, তারপরে সেরকম করে অনেকগুলো বল যদি আপনি সাজিয়ে যান, তাহলে একটা সময় কি হবে, সেটা একটা বড় আকৃতি ধারণ করবে। ঠিক, ইটের উপরে ইট সাজিয়ে গেলে বড় আকৃতি ধারণ করবে, কিন্তু সেটা যখন একটা কাভারিংস এর মধ্যে থাকবে, যেমন স্কিনের নিচে যখন থাকবে, তখন কি হবে, স্কিনটা ফুলতে থাকবে। সেটা আপনাদেরকে বুঝতে হবে ওইভাবে। চাদরের নিচে যদি আমি একের পর এক আমি সাপোজ আমি বাক্স সাজিয়ে যাচ্ছি, চাদরটা টাইট করে লাগানো আছে, তাহলে কিন্তু চাদরটা একসময় ছিঁড়ে যাবে। ঠিক। যখন ছিঁড়বে তখন আলসার হয়ে যাবে। আলসার বলতে আমরা বুঝি যে কোনো কাটা বা ফাটা অংশ। সেটা যখন হবে তখন কি হবে, স্বাভাবিক মুখটা খুলে গেলে, চামড়া আমাদের রক্ত যাতে না বেরোয় সেটার দিকে লক্ষ্য রাখে, তো মুখটা খুলে গেলে সেখান থেকে রক্ত আসবে, সেরকম ফেটে গেলে ইনফেকশন হবে। তাহলে আপনি প্রথম থেকে দেখুন, এটা কোষের যে স্তূপ, কোষের স্তূপগুলো, মানে কোষগুলো ক্রমাগত সংখ্যায় বেড়ে বেড়ে একটা স্তূপ বা পিণ্ড বা চাকার সৃষ্টি করছে। সেটাও কোষগুলি যেহেতু ক্রমাগত বাড়ছে, চাকাটাও ক্রমাগত বড় হচ্ছে। সেটা বড় হতে 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 এক সময় চামড়া ফেটে বেরিয়ে যায়। যদি লিভারের মধ্যে হয় তাহলে লিভার ফেটে ইন্টারনালি বেরিয়ে যায়, হয়তো আমরা দেখি না। যদি স্টমাকের ভেতরে হয়, ওয়াল ফেটে বেরিয়ে যায়, হয়তো আমরা সরাসরি সেটা দেখি না। কিন্তু গায়ে, গলায়, বুকে হলে, অথবা অন্য কোনো অনেক জায়গাতে আছে যেগুলো আমরা ভিজিবল, সেই সব জায়গাতে আমরা দেখতে পাই সরাসরি ফেটে যাচ্ছে। যখন ফাটবে তখন ব্লিডিং হবে। তো এখন আমরা বুঝতে পারি যে ক্যান্সারের যে লক্ষণ, সেটা হচ্ছে কি কোনো একটা টিউমার যেটা বা স্তূপ যেটা ক্রমাগত বেড়ে চলেছে, ব্যথা থাক না থাক নাম্বার ওয়ান, তার পরবর্তীকালে সেখানে ব্যথা আসতে পারে। যদি কোনো ব্লিডিং, অ্যাবনর্মাল ব্লিডিং হয়, যেমন ইন্টারনাল, শরীরের যদি ইন্টারনাল জায়গায় হয়, যেমন ধরুন ইন্টেস্টাইন, যেটা আমরা বলি যে ক্ষুদ্রান্ত্র অথবা বৃহদান্ত্র, কোলন, রেকটাম, ওইসব জায়গাতে যদি হয় ক্যান্সার, সেখানেও সেম একটা টিউমার হয়, একই রকমের টিউমার, যেটা ক্রমাগত বাড়ছে। টিউমারটার মধ্যে ক্যান্সার সেল আছে, ক্যান্সারের কোষ আছে। সে কোষগুলির প্রপার্টি হচ্ছে, ধর্ম হচ্ছে, সেগুলো একটা, দুটো, তিনটে, চারটে করে বাড়তে থাকে ক্রমাগত। যখন বাড়তে থাকবে সেগুলো বেলুন যেরকম ফুলতে থাকে, তাহলে টিউমার মাসের মতো একটা হয়। সেটা আবার ফেটে যায়, ফেটে গেলে ব্লিডিং শুরু হয়। সেজন্য আপনি দেখবেন যে কোলন ক্যান্সার বা ওইগুলোতে রোগী ব্লিডিং নিয়ে আসে, যেহেতু তলপেটে ব্যাপারটা থাকে, চামড়ার অনেক নিচে, তখন সরাসরি টিউমার ধরা পড়ে না, দেখা যায় না উপর থেকে দেখা যায় না, কিন্তু ব্লিডিং হতে হতে এনিমিয়া নিয়ে আসে। আচ্ছা। তাহলে সিমটমগুলো আমরা কোরিলেট করলে দেখবেন শরীরের কোনো জায়গাতে কোনো অস্বাভাবিক টিউমার বা চাকা, যেটা ক্রমাগত বেড়ে যাচ্ছে, ব্যথা থাক বা না থাক, ব্রেস্টের মধ্যে হলে তাও কিন্তু কাউন্টেবল, সেটা আলাদা করেও বলতে হয় অনেক সময়। ঠিক বললাম ফুসফুসে হতে পারে, যে কোনো জায়গাতে সেরকম কিছু কোষ বিকৃত হয়ে যায়। আচ্ছা। কেন বিকৃত হয়, সেটার জন্য সিগারেট বা মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, সেসব থেকে শুরু করে লাইফস্টাইল, ফুড টুড, অনেক রকম কারণ আছে, বিকৃত হয়ে যায়। নর্মাল মানে ন্যাচারাল প্রসেসও অনেক সময় বিকৃত হয়। তো এই যে কোষগুলো ক্রমাগত বাড়ছে, বেড়ে একটা চাকা বা ফোলা অংশের সৃষ্টি করছে, সেটা ফেটে গেলে আমরা দেখছি ব্লিডিং এর সৃষ্টি হচ্ছে।
যদি আমাদের যদি দেখি যে অস্বাভাবিক কোনো রক্তপাত, সেটা হতে পারে। তারপরে গলার ভেতরে ষড়যন্ত্রে যদি হয়, তাহলে কি হবে, গলার কথা বলার ক্ষমতা ফ্যাস 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 ফ্যাস, কে কাটছে সেরকম ফ্যাস ফ্যাস একটা আওয়াজ আসবে, কারণ গলার ভোকাল কর্ড ক্রমাগত নাচে, ইয়ের মতন, ঝিল্লির মতো, হারমোনিয়ামের যে রিড যেরকম থাকে নাচে, গিটারের তারের মতো এগুলো বাজে, যার ফলে কম্পন হয় এবং কথা সুন্দরভাবে হয়। তো সেইখানে ভারী হয়ে গেলে সেটা ঘুরবে না, নড়বে না ঠিকভাবে, তখন কথার আওয়াজ হবে, তো গলার আওয়াজ বসে যাওয়া একটা লক্ষণ। তারপরে দেখুন, বুকের মধ্যে যদি খাদ্যনালীতে হয়, তখন খাবার খেতে বা গিলতে অসুবিধা হবে। জিভের পেছন দিকে হলেও খাবার খেতে বা গিলতে অসুবিধা হয়। কোনো জায়গাতে জুরুল বা কোনো যদি বার্ন স্কার থাকে, মানে পুড়ে যাওয়া কোনো অংশ থাকে যেখানে স্কার হয়েছে, সেই জায়গাতে যদি ক্যান্সারে পরিবর্তিত হয় কোষগুলো, সেই জায়গাতে যদি ক্যান্সারের সৃষ্টি হয়, তখন কি হবে, যে সেগুলো আকৃতি এবং প্রকৃতি বদলে যাবে। জুরুল, জন্মদাগ, সেগুলো হঠাৎ করে দেখা গেল বাড়ছে, সেরকম হয়। তারপরে দেখুন যে পায়খানা বা প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন থাকে, ব্লক করে যায়, যখন টিউমারটা ব্লক করে দেয় তখন প্রস্রাব করতে অসুবিধা হয়, প্রস্টেট ক্যান্সারে যেটা হতে পারে। তারপরে রেকটাম বা কোলন ক্যান্সারে যেটা হতে পারে, যে পায়খানা মানে হচ্ছে না হচ্ছে না হচ্ছে, হঠাৎ করে 2 দিন 4 দিন 5 দিন রক্ত টক্ত সহ পায়খানা টায়খানা খুব হলো, মানে ওই টিউমারটা ভেঙে কিছুটা বেরিয়ে গেছে। তো সেই জন্য বলা হয় পায়খানা বা প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন, সেটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে আপনার কিছু রয়েছে, এছাড়াও অনেকগুলো কারণ বলা হয়, এই যেগুলো বললাম সেগুলো স্ট্যান্ডার্ড কারণ। তাছাড়াও অনেকগুলো কারণ থাকে, যেমন কাশি, যেটা 2 সপ্তাহের বেশি সময় ধরে চলছে এবং সাধারণ চিকিৎসাতে ভালো হচ্ছে না, গলার আওয়াজ বসে যাওয়া, সেক্ষেত্রেও এটা প্রযোজ্য। জ্বর, অনেক ঘুষঘুষে জ্বর অনেকদিন ধরে হচ্ছে, 6 মাসের মধ্যে দেখা গেল যে সিগনিফিকেন্ট 10%-এর বেশি ওজন কমে গেছে, ওজন কমে যাওয়া মানে আনএক্সপ্লেইন, আমি ডায়েটিং করছি ওজন কমছে, সেটা আলাদা, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই কারণ ছাড়াই ওজন কমছে, সেগুলো গুরুত্বপূর্ণ। অনেক জায়গাতে বলা আছে আনএক্সপ্লেইনড উইকনেস, আনএক্সপ্লেইনড উইকনেস হলে যেমন অ্যানিমিয়া থেকে হতে পারে, অথবা ক্যান্সার যদি শরীরে ছড়িয়ে যায় তখনও হতে পারে, সেগুলো থেকেও ক্যান্সারের লক্ষণ ডিটারমিন করা যায়। মানে একটা কথা বলা যেতে পারে যে ক্যান্সার অন্যান্য রোগের মুখোশ পরেই আসে। অন্যান্য রোগের যেরকম, যেমন টিবির যেরকম লক্ষণ থাকে, ক্যান্সার লাংসেরও প্রায় সেম কাছাকাছি লক্ষণ থাকে। তারপরে আপনি দেখুন যে ডায়রিয়ার যেরকম পেট খারাপ অল্টারনেটিভ হচ্ছে সেগুলো, তা খাবার খেতে অসুবিধা হচ্ছে, বুকে আটকাচ্ছে, মনে হচ্ছে সেখানে অন্য একটা কিছু একটা হচ্ছে, খাবারটা পাস হচ্ছে না, সেরকম ভাবে গলার আওয়াজ বসে যাচ্ছে, মনে হচ্ছে আমার হয়তো ষড়যন্ত্রের সংক্রমণ হয়েছে। অন্যান্য রোগের মতন একটা মুখোশ পরিয়ে আসতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে ওইভাবেই আসে। সচেতন থাকতে গেলে আমাদের যে কোনো সময় দেখতে হবে, যদি 2 সপ্তাহের মধ্যে চিকিৎসার পর যদি ভালো না হয়, আমাদের দেখতে হবে সেটা ক্যান্সার কিনা। এবং কথাটা আমি ঠিক এরকম হালকা একদম মানে আপনাকে কুললি বলতে চাই যে দেখতে হবে ক্যান্সার কিনা। আমার ক্যান্সার হয়ে গেছে, আমি আতঙ্কিত, তো ভয়ে ভয়ে দৌড়াচ্ছি, সেখানে কোনো লাভ হয় না। মানে আরো ভীতচকিত আপনি হচ্ছেন, পরিবারবর্গ হচ্ছে, তারপর আমরাও ভীতচকিত হয়ে পড়ি যে ভদ্ররোগের কিরকম অসুবিধা। অনেকে আমাদের এখানে ক্যান্সার শুনলে ধরুম করে পড়ে যান, মানে ভয়ে আতঙ্কে পড়ে যান। বাড়ির লোকজন, সেটা একটা বিরাট সমস্যা, বাড়ির লোকজন বলেন ওনাকে ক্যান্সার বললেই উনি হার্ট ফেল করবেন। এতে কি হয়, ডিসিশন মেকিং প্রসেসে আপনি হয়তো চাইছেন না, আমি হয়তো চাইছি না যে আমার চুলগুলো পড়ে যাক, চলে যাক, কিন্তু আমি বলতে পারছি না, ডিসিশন মেকিং প্রসেসে আমি পার্টি হতে পারছি না, অংশগ্রহণ করতে পারছি না। তো সেরকম, কিন্তু আমি যদি আতঙ্কিত না হয়ে আমি চিকিৎসকের কাছে অপশন চাই, কি হতে পারে না হতে পারে, তখন কিন্তু ডিসিশন মেকিং প্রসেসে আপনি থাকতে পারছেন, হয়তো আপনার কথাগুলো বা আপনার চাহিদাগুলো পূরণ করা সম্ভব মানে হতেও পারে, পূরণ করা সম্ভব। ঠিক। একটা বিষয় আপনি যেটা বললেন যে অনেক সময় দেখা যায় যে রোগীরা আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলেন। একজন এক্সাম্পল যেটা দিলেন আপনি, 6-7 মাস পরে তিনি টিউমার নিয়ে এসেছেন, আরো পরেও আসে। অনেক সময় দেখা যায় যে এমন জায়গাতে গিয়ে ধরা পড়লো যে তখন আর কিছুই করার হয়তো নেই সেরকম ভাবে। তো সেটা কি মূলত এই কারণেই হয়ে থাকে যে সেখানে কোনো পেইন নেই, বা সেখানে একটা সেই যেটাই ইন্ডিকেশন রয়েছে সেটা অবজ্ঞা করে তারা মানে দেখছেন না বা পাত্তা দিচ্ছেন না, এরকম? আমি জাস্ট, ঠিক আছে, আপনার কথা যদি শেষ হয়, বলছি মানে আমি মানে আপনাকে অত্যন্ত বিনীতভাবে ওই অবজ্ঞা কথাটা উঠিয়ে দিতে চাই। আমার মনে হয় অবজ্ঞার পরিবর্তে ভয়
আতঙ্ক সেটা লাগালে আচ্ছা ভালো আচ্ছা, হবে। হ্যাঁ সেটা একটা বিরাট, দেখুন আমি আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি কেউ রাত্রে, ধরুন আমি জেগেই আছি 12টা বাজে জেগেই আছি, কেউ হোয়াটসঅ্যাপে একটা পাঠালো একটা রিপোর্ট, আমি সঙ্গে সঙ্গে দেখে রেসপন্ড করে দিই। অথবা যে কোনো সময়, অনেক সময় এগুলোর প্রবলেমও হয়, অনেক সময় মানে টুকটাক, তবুও আমি সয়ে নিই যে যেহেতু স্বাস্থ্যকর্মী হিসেবে ঠিক নাম ঠিক লিখিয়েছি, যার যার লাইনের যে ড্রাইভ করতে গেলে যেরকম ভাবে কিছু না কিছু সমস্যা থাকবেই সব লাইনে। ঠিক। মানে আমি বলতে চাইছি যে এরকম অনেক সময় হয়, যেমন কালকে রাত্রেও আমি 3টে হোয়াটসঅ্যাপ মেসেজ বায়োপসি রিপোর্ট পেয়েছি। ওরা বায়োপসি রিপোর্টগুলো নিশ্চয়ই রাত্র 12টার সময় ল্যাব থেকে সার্ভ করা হয়নি, 1টার সময় সার্ভ করা হয়নি, একদম। সেগুলো আরো আগেই সার্ভ করা হয়েছে, কিন্তু আতঙ্কে ভয়ে কি করবেন দিশাহারা হয়ে শেষ পর্যন্ত হয়তো ওনার, আমার এই সৌভাগ্য ওনার আমার কথা মনে পড়েছে, উনি আমাকে পাঠিয়েছেন। ঠিক আছে, তো ব্যাপারটা কি হয় জানেন তো, যে আতঙ্ক থেকে যখন ক্যান্সারের রিপোর্ট আসে অথবা ক্যান্সার সাসপেক্টেড হয়, তখনও মানুষ অনেকটা আতঙ্কিত হয়ে যায়, এবং এই কারণে অ্যাকচুয়ালি আমি রেসপন্ড করার চেষ্টা করি। দেখুন সবসময় তো সবটা সম্ভব হয় না, যতটুকু পারি আমি রেসপন্ড করি, কেননা আমি জানি যদি আমি বলি যে আপনার এটা তো দেখা যাচ্ছে একটা চিকিৎসার ব্যবস্থা আছে, সম্ভবত এটা সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ভালো হয়ে যাবে, আপনি দেখা করুন কালকে বা পরশু, সেরকম যদি বলি আপনি আমরা ওপিডিতে দেখা করুন বললে, উনি রাত্রটা হয়তো ঘুমাতে পারবেন, হয়তো পরিবারের লোকজন ওনাকে বলতে পারবেন, স্পিকারে রাখে, অনেকে রেকর্ড ঠিক করে ঠিক রাখে, ঠিক। বলতে দেখো ডাক্তার কি বলছে, বলছে তোমার এটা ভালো হবে, তুমি ঘুমাও, আমরাও ঘুমাই, সেখানে একটা শান্তির প্রশ্ন আসছে। ঠিক। তো সৌভাগ্যক্রমে যখন সুযোগ হয়েছে, আমি তখন চেষ্টা করি ঠিক আছে যতটুকু শান্তি দেওয়া সম্ভব, সবটা তো সম্ভব নয় আমার পক্ষে, যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করি। মানে আমি বলতে চাইছি আপনাকে যে আতঙ্ক বা ভয় যেটা, হুম হুম, হুম। সেটা কিন্তু বিল্ড আপ করা নানাভাবে, সেটার সঙ্গে আপনি কালচারের সম্পর্ক থাকবে, সেটার সঙ্গে দেখুন আপনার সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সম্পর্কও থাকবে। আমি অনেক রোগীকেই বলতে শুনি যে ক্যান্সার ধরা পড়লো, তারপরে উনি সাইলেন্ট, তখন কিছুক্ষণ পরে উনি বলেন যে কিরকম টাকা পয়সা লাগবে। আমি যখন বলি যে টাকা পয়সা মিনিমাম আপনার যে ইন্স্যুরেন্স কভারেজ আসছে সেগুলো থেকেই হয়ে যাবে, অনেকে বিশ্বাসও করতে চান না, আচ্ছা। কারণ ফ্যামিলিগতভাবে তারা দেখেছেন যে ক্যান্সার হলে উজাড় হয়ে যাচ্ছে পরিবার, কিন্তু আমাদের হাতে কোনোদিনই এরকম হয় না, ঠিক। এখনকার দিনে হয়ও না, আর আমাদের এখানে কোনোদিনই আমাদের হাতে এগুলো হয় না। তাছাড়া গুড ইন্স্যুরেন্স কভারেজ আছে, যে এখন যেগুলো চলছে সেগুলো থেকে পুরোপুরি চিকিৎসা করা সম্ভব, কিন্তু মানে আর্থিক ব্যাপারটাও একটা ক্যান্সারের বিরাট ইস্যু এসে দাঁড়ায়। ঠিক। তো আর্থিক ব্যাপারটার কথা যখন বলছেন, যে আর্থিক ব্যাপার এমনি ইন্স্যুরেন্সের কভারেজের বাইরে, সেখানে খরচ না সাপেক্ষ না ব্যাপার না কি? সেরকম এক্সট্রা মানে সেরকম খরচা কোনো জায়গাতে নেই, কোনো আচ্ছা। জায়গাতে অন্তত আমাদের এখানে সেরকম খরচা নেই যেখানে আমরা চিকিৎসা দিতেই পারছি না। হুম হুম। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে হিউম্যান রিসোর্স, আমি বিশেষ বিশেষ কথাগুলো বলছি যেহেতু আমি কমিউনিটি নিয়ে অনেকদিন ধরে কাজ করছি, বেশ ঠিক। কয়েক বছর ধরে। তো আমি আপনাকে বলবো যে হিউম্যান রিসোর্স মানে একজন ভদ্রলোক, একজন ধরুন ভদ্রলোকই বলছি, উনি আসবেন ধরুন জলে বাসা থেকে, হুম। ওনার আশা কিন্তু আশা নয়, একা আশা নয়, ওনার সঙ্গে দুজন তিনজন লোক আরো আসছে। আপনাকে দেখতে হবে ওনাদের দোকান বন্ধ করে বা প্রাইভেট ওয়ার্ক যেগুলো আছে বন্ধ করে, অথবা সরকারি কাজ হলে ছুটি নিয়ে আসতে হচ্ছে, ওনাকে যেরকম আসছে, হ্যাঁ দাম ছাড়া থেকে কেউ আসবে, তো ওনাদেরকেও পাশে যারা আসছেন অ্যাকম্পানিং যারা, তাদেরকেও ছুটি নিয়ে আসতে হচ্ছে, মানে এখানে একটা সোজাসুজি একটা এক্সপেন্ডিচার ইনভলভ হয়ে যাচ্ছে। ঠিক। তারপরে আসা থাকা খাওয়া, দেখুন আমরা সবসময় এটা মানে আমাদের কালচারে দেখুন বাইরে বেড়ে গেলে মা বলতেন আগে, এখন হয়তো পরিবারের অন্যান্যরা বলেন, যাচ্ছ বাবা যাও, কিছু টাকা হাতে নিয়ে যাও, হুম। বাইরে যাচ্ছ কখন কোথায় কি দরকার হবে, টাকার ঠিক প্রয়োজন ঠিক। সবসময় পড়তে পারে। করতে পারে। তো ওইভাবে হিউম্যান রিসোর্স জোগাড় করে আসাটা খুবই মুশকিল হয়ে যায়, সবার জন্য নয়, কারো কারোর জন্য। কারো কারো জন্য। আপনি এটা নিজের উপরে নিয়ে দেখতে পারেন, কতদিন আপনি একটা পেশেন্টকে নিয়ে হাসপাতালে আসতে পারবেন বা ঠিক। কোথাও যেতে পারবেন, সেটা খুবই মানে কষ্টকর হয়ে যায়। আমাদের যেখানে প্রফেশনে আমরা প্রায়ই দেখি, আজকে এত বছর কাজ করার পর এখনো সেই প্রবলেম রয়ে যাচ্ছে যে মানে বসতে পারছি না, না ঠিক আছে, ঘরে যদি কেউ অসুস্থ থাকে তখন বলছি তুমি ট্যাবলেট গুলো খাও, আমি একটু আসছি। হুম।
আমি হাসপাতালে একটু রাউন্ড দিয়ে আসি বা আমি একটু দেখে আসি রোগীগুলোকে। তো ওই জায়গাতে আমি আপনাকে বলছি যে আর্থিক এবং যে সামাজিক, কালচারাল, হিউম্যান রিসোর্স, এই সবগুলো মিলিয়ে এবং ওভারঅল মিথ, যে আমাদের একটা অন্ধ মানে বিশ্বাস বা আমাদের যে 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 জিনিসগুলো আমরা বা থিওরিগুলো আমরা ধারাবাহিকভাবে পেয়েছি, যেগুলো হয়তো আজকের দিনে বাস্তবে কোনো ভিত্তি নেই। আমি হার্ট করব না, কখন কি ছিল তখন তো আমি ছিলাম না, দেবদাসের আমলে যখন লেখা হয়েছিল তখন তো আর আমি ছিলাম না, আমি ওগুলো ওই রকম যাচ্ছে। কিন্তু আজকের দিনে অনেকগুলো থিওরি আছে, চেঞ্জ হচ্ছে, ভালো হচ্ছে, আমাদের ক্যান্সার রোগীরও ভালো হচ্ছে। তো ক্যান্সার কিউরেবল অবশ্যই আপনি বলছেন, আমি অন্তত আমি যতদিন ধরে ক্যান্সার স্পেশালিস্ট, প্রায় সমান সমান ইয়ার্সের আছে, 20 বছরের উপরের আছে, 22 বছর 25 বছরের আছে। আচ্ছা, পেশেন্ট এখনো আছে, পুরোপুরি ভাবে তারা পুরোপুরি জীবনযাপন করছে। দেখুন আপনি আমি কি পুরোপুরি সুস্থ? না, কিছু না কিছু তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, চলুন আমরা দৌড়ে দেখি, ধরুন আসাম মাঠে 3টে চক্কর লাগে, পারছি কিনা, পারছি না। তো সেরকম না, আমি বলছি কি উনি এডিএল যেটা অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ সবকিছু করতে পারছেন, উনি যে কাজটা করছেন, হয়তো উনি টিচার, শিক্ষকতা করতে পারছেন, হয়তো উনি একটা কাজের সঙ্গে জড়িত আছেন, কাঠের কাজ, সেটা উনি করতে পারছেন, মানে ওনার কাজটা উনি করতে পারছেন এই অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ। সেটা ওষুধ নিয়ে হোক বা ওষুধ বলতে একবার চিকিৎসার পরে মিনিমাম কিছুটা তো যেরকম রে দিলে ড্রাইনেস থাকে, আমি বলছি না কোন রকম প্রবলেম নেই, সেটা তো সবখানেই আছে, সবখানেই থাকবে। হ্যাঁ, হার্ট থেকে শুরু করে সর্বত্রই। আমরা তো সেরকম একদম রিপ্লেস করে দেওয়া সেরকম ট্রিটমেন্ট আসেনি, সেটা আছে। কিন্তু তারপরেও যদি আমি একটু জিজ্ঞেস করি যে কোন একটা তো স্টেজেস অফ ক্যান্সার থাকে। আপনি দেখুন, আপনার কথাটা খুব স্বাভাবিক, কিন্তু মানে যারা এখানে দেখুন আছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি মনে করেন যে ডাক্তাররা আমরা সবকিছু জেনে ফেলেছি, তাহলে আপনি বিশ্বাস রাখুন আপনারা সবাই সুস্থ হয়ে যাবেন, কিন্তু সবাই সুস্থ হচ্ছেন না। সেখানে আপনি বুঝুন যে ডাক্তাররা আমরা সবটা স্বাস্থ্যকর্মী হিসেবে ভগবান বলুন আর যে বলুন জানি না, আমরা চেষ্টা করছি ক্রমাগত যাতে আপডেটেড থাকা যায়, ক্রমাগত নতুন নতুন কিছু দেওয়া যায়। অ্যাজ অফ টুডে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, ধরুন 4 থেকে 5 সেন্টিমিটারের নিচে যদি টিউমার হয়, ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখন যাদের 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার টিউমার, তারা হয়তো আমাদের প্রোগ্রাম শুনছেন পাচ্ছেন, আমার মতো কোনো আশা নেই। ভুল, আপনারও আশা আছে। কেননা আমি আপনাকে বলছি কেন আশা আছে, ওই যে ভালো হওয়ার সম্ভাবনা বেশি কথাটার মধ্যে একটা মার প্যাচ রয়েছে। আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা নেই কিন্তু আমি বলছি না, সেখানে ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে, অনেক রোগী ভালো হচ্ছে। গলব্লাডারের মতো রোগী আমি দেখছি, অনেক রোগী সেরকম বহুদিন ধরে ভালো আছে, যেগুলো বলছে যে হবে না। ইসোফেগাস ভালো হচ্ছে। তো আমি আপনাকে বলবো যে প্রাথমিক অবস্থায় স্বাভাবিক যে কোনো কিছুই, দেখুন আপনার যে একটা সাধারণ বুদ্ধি যেটা আমাদের, যে কোনো কিছুতে আমরা কি হয়, যদি আর্লি স্টেজে হয় তাহলে আমাদের ভালো হওয়ার প্রবণতাটা বেশি থাকে রোগের ক্ষেত্রে সর্বত্রই। এখন কারো স্ট্রোক হয়ে গেল, তারপরে সেটা ভালো করা এক জিনিস, আগে আমি অ্যান্টি হেপাটাইটিস খাচ্ছি, প্রেসারের ওষুধ খাচ্ছি, নিয়মিত ব্যায়াম এক্সারসাইজ করছি, তাহলে স্ট্রোকের চান্স কমে যাচ্ছে। তো এই জন্য আমার মনে হয় সবারই আমাদের আজকের দিনে আমি যেটা বুঝি, ছোটবেলা থেকে আমাদের এক্সারসাইজ করা উচিত। এক্সারসাইজের মধ্যে আমি ব্যক্তিগতভাবে যেটা করেছি বা যেটা পছন্দ করেছি, আমাদের সময় তো জিমের এরকম রমরমা বা অ্যাভেলেবিলিটি ছিল, কিন্তু আমরা যোগা করেছি, দৌড়েছি, ওইগুলোতে খুব ভালো এক্সারসাইজ হয়। আজকে আমার মনে হয় আমি অনেকটা ফিট আছি, কারণ ওই প্রাথমিক পর্যায়ে আমার অ্যাসিমিলেশন এত হয়েছে, আমার ক্যাপিটাল এত ভালো ছিল যে এর সঙ্গে সঙ্গে সেগুলো টিকছে। আমি সবাইকে বলবো যে আপনারা কিছু না কিছু এক্সারসাইজ করুন, ছোটবেলা থেকে বাচ্চাদেরকেও করান এবং নিজেরাও করুন। আপনি গুনে গুনে হাঁটুন, 300 পা হাঁটুন। এখন আমরা বলছি 150 মিনিট পার উইক। আচ্ছা, আপনি দেখুন 20-22 মিনিট হাঁটা আসছে, এটুকু হাঁটা সবাই হাঁটতে পারি। হাঁটতে না পারলে হাঁটতে হবে, দেখতে হবে এক জোড়া জুতো দরকার আপনার ভালো, বাস। যদি আপনি কিছুটা যোগাসন করতে পারেন, ইনস্ট্রাক্টরের সাহায্য নিয়ে আপনি করুন। অনেক আমাদের তো এই লেভেলে প্রচুর লোক রয়েছে যারা হেল্প করছেন, যে যোগার ব্যাপারে কে হেল্প করবে না করবে। আপনি যদি মনে করেন দৌড়াতে পারেন দৌড়ান, সাঁতার কাটাও ভালো, কিন্তু একটু অসুবিধা রয়েছে, সাঁতার কাটা একটা পরিশ্রম বেশি হয়, কিন্তু সেটাও ভালো। সেরকম এক্সারসাইজ গুলো করুন
জিম যদি করতে পারেন তাহলে আইসোমেট্রিক জিমে যেতে পারেন, নো প্রবলেম। আইসোমেট্রিক গুলো করতে পারেন, সেটাও করতে পারেন, মোবিলিটি ভালো থাকে। আচ্ছা। কিন্তু শারীরিকভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। তাহলে যে রোগী হোক, আপনি চিকিৎসককে এক ধাপ এগিয়ে দিলেন। আচ্ছা। চিকিৎসক আপনার চিকিৎসা করতে গিয়ে কয়েক ধাপ এগিয়ে গেল, যে আমার রোগীর জেনারেল কন্ডিশন খুব ভালো। আমরা যেটা জেনারেল কন্ডিশন গেলেই দেখবেন জেনারেল জিসি কিরকম, জেনারেল কন্ডিশন, সেগুলো নিয়ে আমরা কথা বলি। আমরা দেখুন রোগী কি আছে, কত বড় টিউমার, বা হাঁটতে পারছে, সব কিরকম আছে, হাঁটতে পারছে, হ্যাঁ হাঁটতে পারছে, চলো চলো তাহলে চিকিৎসা করো, এনার্জেটিক। দেখো সে জেনারেল কন্ডিশন, চিকিৎসকের উপরও একটা মানে পজিটিভ একটা পজিটিভ। আমরা শ্বাসের যদি ফুসফুসের ক্ষমতা বেশি থাকে, তাহলে কেমোথেরাপি দিলে সে দিলে আমরা আশা করি আপনি কমব্যাট করে নেবেন, মানে কভার আপ করে নেবেন, সেটাকে অসুবিধা হবে না। অতএব এটা খুব জরুরি। খাওয়া দাওয়া, ফুড টুড, সেগুলো নিয়ে সবাই আলোচনা করে। আমার মনে হয় এরকম সরাসরি ভাবে এক্সারসাইজের উপরে কমই বলা হয়। আমি আপনাকে বলছি 150 মিনিট আমাদের যেটা ডিকটেম, সেটা এখন আসছে। আর যথারীতি বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি, মদ, এগুলো পুরোপুরি বর্জন করতে হবে, সেগুলো রয়েছে। খাবারের মধ্যে আপনি ট্রেডিশনাল ফুডে বেশি যান। এখন ট্রেডিশনাল ফুড দেখুন, ট্রেডিশনাল ফুড খেয়ে খেয়ে আপনি চিন্তা করুন, আমাদের আগের জেনারেশন 80, 85, 90 বছর বেঁচেছেন, অনেকে কেউ কেউ 100 এসছেন। ট্রেডিশনাল ফুডগুলো খুবই ভালো। এখানে আমার মানে জাস্ট একটা কথা বলছি, দেখা গেছে যে এশিয়ান ফুড যেটা, সেটা ভেজিটেবল নির্ভর ফুড। আচ্ছা। তো দেখা গেছে এটাতে লেস ক্যান্সার প্রোডাকশন হয়। আচ্ছা। তো এইগুলি কিছু কিছু স্টাডি বিভিন্ন ভাবে দেখাচ্ছে, কে কিভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা আর্টিকেল পাচ্ছি সেরকম যে আমাদের ফুড হ্যাবিট থেকে আমরা সরে যাওয়ার পরে আমাদের অসুবিধা হচ্ছে। বেসিক আমাদের যে ফুড হ্যাবিটটা ছিল, ট্র্যাডিশনাল ফুড যেটা ছিল, সেটা থেকে আমরা অনেকটা সরে এসেছি। কিভাবে সরে এসেছি ওগুলো বিতর্কের বিষয়, কিন্তু ট্র্যাডিশনাল ফুড থেকে আমরা অনেকটা সরে এসেছি অনেক জায়গাতে। কিন্তু ট্র্যাডিশনাল ফুডে ক্যান্সারের প্রবণতা কম। আচ্ছা। তারপরে একটা সেন্টেন্স আমি এড করছি যে লাইফস্টাইলের ব্যাপারে, যদিও আমি এলোপ্যাথি সেরকম কিছু নয়, তবু দেখুন শাস্ত্রই লাইফস্টাইলে কিন্তু আয়ুর্বেদে অনেকটা হেল্প আছে। আচ্ছা। লাইফস্টাইল ডেভেলপ করা, ভালো আয়ুর্বেদিক আমাদের প্রশিক্ষিত যারা ডক্টর আছেন, পাশ করা চিকিৎসক, এখন বিভিন্ন সেক্টরে কাজ করছেন, ডিগ্রি নিয়ে ভ্যালিড ইউনিভার্সিটির, তারা কিন্তু খুব ভালো গাইড দিতে পারেন লাইফস্টাইলে। তাদের সঙ্গে আমার মনে হয় অনেক জায়গাতে আমরাও অনেকটা পিছিয়ে আছি। ওটা তাদের লাইফস্টাইলের উপর অনেক কিছু রয়েছে। আচ্ছা। বিশেষ বিভিন্ন রকম আপনার শারীরিক কসরত রয়েছে, যেগুলো খুব কাজে লাগে। হয়তো দেখুন, কথা হচ্ছে একটা থিওরি যদি আপনি দেখেন, হ্যাঁ, যে ক্যান্সার যদি সেরকম যদি সেলগুলোর প্রোডাকশন হয়, যেগুলো ক্যান্সার সেল, তাহলে সেগুলো বিকৃত কৌশলে শরীর তো এগুলো বের করে দেওয়ার কথা। সেখানে একটা থিওরি আসছে যে শরীরের একটা কোনো না কোনো জায়গাতে ফল্ট হচ্ছে, যে ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে শরীর থেকে বের করতে পারছে না। শরীর যদি সুস্থ স্বাভাবিক হয়, তাহলে নিশ্চয়ই এটা হওয়ার সম্ভাবনা বেশি। সেটা হবে না, তাহলে শরীরের যে সুস্থতা, ইমিউনিটি, সেই জিনিসগুলোর উপরেও কিন্তু ক্যান্সার প্রবণতা নির্ভর করে। ঠিক। এটা জেনেটিক বা হেরিডিটারি কোনো ব্যাপার কি আছে সেখানে? জিন তো দেখুন, এখন জিন বলছে যে আপনার খাওয়া থেকে শুরু করে ঘুম, সর্বত্র জিনের একটা মানে কাঠামোর উপরে প্রভাব রয়েছে। আচ্ছা। কিন্তু সে প্রভাব থাকলেও এরকম ভাবে হয় না যে সম্পূর্ণ মা বাবা কারোর ক্যান্সার থাকলে তার পরবর্তী জেনারেশনও থাকবে, সেরকম এখনো আমাদের কাছে স্ট্রং এভিডেন্স নেই। কিন্তু আমরা সতর্ক থাকছি, যদি ফ্যামিলিতে হিস্ট্রি সেরকম থাকে তাহলে। আরেকটা জিনিস আপনি যদি দেখতে চান, যে জিন ছাড়াও সেটা মাঝে মাঝে খুব অসুবিধা হয়ে যায়। একই জায়গাতে একই এনভায়রনমেন্টে আমি আর আপনি এখানে বসে আছি, এখন আপনার শ্বাসকষ্ট হলে আমারও কিন্তু হবে। ধরুন একটা টক্সিক কিছু এলো, গ্যাস, আপনারও কিন্তু আসছে, আমারও আসছে। ঠিক। সেই জায়গাতে আমি বলছি আপনাকে যে একই এনভায়রনমেন্টে একটা ফ্যামিলি থাকে, তাদের একটা কমন ফুড হ্যাবিট থাকে, ঠিক, তাদের একটা লাইফস্টাইল থাকে, তো তাদের একটা রোগের প্রবণতা একরকমের হওয়ার চান্সেস থাকে। দেখা গেছে এরকম কিছু স্টাডি, সেটা কি মূলত লাইফস্টাইল আর ফুড হ্যাবিট এগুলো তো থাকবেই একই বাড়িতে থাকলে। লাইফস্টাইল আমাদের কিছুটা চেঞ্জ করতেই হচ্ছে, অ্যাক্টিভ লাইফস্টাইলটার দিকে যেতে হবে। অ্যাক্টিভ বলতে শারীরিক কসরত এবং চর্চা, সেগুলো এক্সারসাইজ, সেগুলো নিয়ে যে লাইফস্টাইল রয়েছে, কাম এন্ড কুল থাকতে হবে। আমি অ্যাডভোকেসি আমি সেরকম ভাবে করতে পারছি না বা দিচ্ছি না, কিন্তু আমাদের মেন্টাল পিস, মেডিটেশন, সেগুলো
অনেকটা হেল্প করলেও করতে পারে। আচ্ছা আচ্ছা, ওভারঅল যে আমাদের ভালো থাকা, সুস্থ থাকা, তার উপর একটা প্রভাব অবশ্যই থাকবে সেটা। আছে, প্রভাব আছে। এত সরাসরি পিন পয়েন্ট করে বলা হয়তো সম্ভব হচ্ছে না, কিছুদিনের মধ্যে সম্ভব হবে। এগুলো নিয়ে কাজ কম হয়েছে। চলছে যেমন কাজ ধরুন, নিশ্চয়ই। হ্যাঁ চলছে, গান যেরকম ধরুন, গান শুনলে অ্যামিউজমেন্ট হয়। এখন আপনার যে ধরুন যারা অ্যামিউজমেন্ট পাচ্ছে না, আমি আপনাকে একটা এক্সাম্পল বলতে পারি, গান শুনতে শুনতে এক্সারসাইজ করছে, গান গান গেয়ে মাঝি দাঁড় টানে মাঝি, ঠিক না? গান গান হচ্ছে, গান দিয়ে মানুষ হাঁটছে, গান শুনতে শুনতে, শুনতে শুনতে, মানে একটা অ্যামিউজমেন্ট, এক্সট্রা অ্যামিউজমেন্ট গান থেকে কিন্তু অনেক আসছে। ক্ষেত্রে মোটিভেশনও পাচ্ছে। তাহলে আপনি কি করে বলবেন সায়েন্টিফিক টেম্পার থেকে গানের কোনো ভ্যালু নেই? ঠিক, একদম। ঠিক না? তো ওইভাবে ওই লেভেলে যেতে হবে। আমি এই প্ল্যাটফর্মে এর বেশি বলতে চাইছি না, কিন্তু সেগুলো আমাদেরকে দেখতে হবে যে অল্টারনেটিভ আমরা কি কি অ্যামিউজমেন্ট আনতে পারি, ফুডে আমরা কি কি চেঞ্জ আনতে পারি। কারণ আমাদের ফুড যেগুলো ছিল আগে, আমার মনে হয়, আপনার যদি মনে হয়, আপনি বাড়ি থেকে জিজ্ঞেস করে জিভে জল আসছে, এরকম প্রচুর প্রিপারেশন ছিল যেগুলো আমরা এখন আর করতেই পারছি না, আগের খাবারগুলো বানাতে আর পারছি না। তো তো সেই ট্রেডিশনাল ফুড, ইভেন আপনার কিছু হোটেল বিজ্ঞাপনও দিচ্ছে ঘরোয়া খাবার, হ্যাঁ ঠিক না? মানে সেইটার প্রতিও মানুষের কিন্তু একটা অ্যাট্রাকশন রয়ে গেছে। তো সে আমাদের দিকে যেটা হয়, আমাদের ফুড হ্যাবিট বা যা যা আছে সেগুলো কিন্তু মানে ইয়ে যে কোনো একটা এরিয়া, মহাদেশ, তার উপরে উপরে কিন্তু ফুডের হ্যাবিট চেঞ্জ হয়। একদমই তাই। তো লোকাল অ্যাভেলেবিলিটির উপরে হয়। আপনার বলা হচ্ছে যেমন যেমন ধরুন বার্ন্ট, হাফ বার্ন্ট, বারবিকিউ, এইগুলো ফুডগুলোতে ক্যান্সারের প্রবণতা বেশি থাকছে। তো এখন সেগুলোর প্রচলন ইদানিংকালে যেমন অনেক ব্লেম আসছে। এক জায়গাতে দেখলাম আমরা এই মশলা ব্যবহার করি না, আচ্ছা, সেরকম করে লেখা আছে একটা মশলার নাম লিখে, এইটা আমরা ব্যবহার করি না, একটা রেস্টুরেন্ট আমি দেখলাম। মানে সচেতনতা সব পর্যায়ে আসছে। আমাদের যে ট্রেডিশনাল যে ফুডগুলো, সেগুলো সম্বন্ধে কিন্তু কোথাও কোনো অবজেকশন এখনো আসেনি। ঠিক, সেটা সাধারণ। তো আমি আমার দর্শক বন্ধুদের বলবো, আপনি খাবার খান, সুস্থ ভালো খাবার খান। যে আপনি লাইফস্টাইলের ব্যাপারে পরামর্শ নিতে পারেন, অন্যান্য জায়গা থেকেও পরামর্শ নিতে পারেন। কাম এন্ড কোয়াইট, শান্ত সুন্দর একটা দিন আপনাকে কাটাতে হবে, রোজ রোজ কাটাতে হবে। 150 মিনিট করে আপনাকে ব্যায়াম করতে হবে প্রতি সপ্তাহে। বা 20 থেকে 22 মিনিট হাঁটলেও কিছুটা ব্যায়াম হয়। আপনি এর বাইরে যে স্ট্রেচিং, ফ্লেক্সিবিলিটি, এগুলো নিয়ে করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই যদি ক্যান্সারের কোনো লক্ষণ ধরা পড়ে, সেটা কিন্তু আপনি অবহেলা করবেন না, ভয় পাবেন না। আপনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে দেখা করুন। চতুর্দিকে স্বাস্থ্যকর্মীরা রয়েছে, কেউ না কেউ আপনাকে সাহায্য করতে পারবে। আমি আরেকটা কথা বলছি, যাদের অ্যাডভান্স ক্যান্সার আছে তাদেরকে আমি বলছি, যদি এরকম কোনো দর্শক বন্ধু এখানে শুনেন, তাদেরকে বলছি, সেখানে আমাদের সাপোর্টিভ কেয়ারের প্রচলন রয়েছে, প্যালিয়েটিভ কেয়ার যেটা, সেটা আমাদের রয়েছে। তো সেখানে ব্যথা, শ্বাসকষ্ট, এগুলোর উপশমের চিকিৎসা সরাসরি দেওয়া হয়। সেটার সঙ্গে মূল চিকিৎসার কোনো সম্পর্ক নেই, সেটার সঙ্গে মূল চিকিৎসার যে কোনো ক্ল্যাশ নেই। মূল চিকিৎসা জায়গায় চলবে। আপনার রেডিওথেরাপি, কেমোথেরাপি, সেগুলো চলবে। উপরি পাওনা হিসেবে আপনার এখানে আসছে ব্যথার ওষুধ আপনি পাচ্ছেন লিবারেল, আচ্ছা, আপনি শ্বাসকষ্টের ওষুধ লিবারেল পাচ্ছেন, ব্লিডিং লিবারেল হচ্ছে, তো সেগুলো থাকবে। সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে প্যালিয়েটিভ কেয়ার বা উপসর্গ ভিত্তিক চিকিৎসার উপর পাশাপাশি নজর দিন, সেটা উপলব্ধ আছে আপনার কাছে। একদম। ডাক্তারবাবু, আরেকটা জিনিস, যে এই যে বিভিন্ন টাইপ অফ ক্যান্সার, তো আমরা, আপনি বললেন কোন কোন জায়গাতে হয়, কিরকম কি হয়, তো মোস্ট কমন যদি বলি এই মুহূর্তে দাঁড়িয়ে, বিশেষ করে ত্রিপুরা রাজ্যে বা ভারতবর্ষে, কিরকম টাইপ অফ ক্যান্সার দেখা যায়, বিশেষ একদম মোস্ট কমন যেটা? দেখুন, যে ক্যান্সারগুলো হচ্ছে সবচেয়ে আগে যেটাকে বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটাকে ভাবা হচ্ছে, সেটা হচ্ছে তামাক, টোব্যাকো। ঠিক। তারপরে অ্যালকোহলের ব্যাপার আসছে, অ্যালকোহলের স্থান আসছে। তো তামাক, বিড়ি, সিগারেট, জর্দা, গুটকা, আজকের দিনে আমরা জেনেছি ইভেন সুপারি, তামাক না হলেও কিন্তু সুপারিও সেম ক্যান্সারের প্রবণতা করে। এগুলো হচ্ছে স্টিমুলেন্ট, মাইল্ড স্টিমুলেন্ট কিছুটা, যার ফলে আমরা ডিপ্রেশনে যখন পড়ি। আমরা কোনো এক সময় আলোচনাও করেছিলাম এটা, যে কতটা তামাকটা কতটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল, যার জন্য তার ক্ষতিটা আরো অনেকটাই বেশি। হয়তো অ্যালকোহল সেভাবে সোশ্যালি অ্যাকসেপ্টেবল না, কিন্তু তামাক বা সেখানে চুয়েবল যেটা পানের থ্রুতে আমরা নিচ্ছি, যে সোশ্যালি অ্যাকসেপ্টেবল হয়ে যাওয়া। এই একই লাইনে আরেকটা লাইন এড করা যায়, যে যারা ইয়ে ব্যবহার করেন,
কি বলে অ্যালকোহল মদ ব্যবহার করেন, তারা সামাজিকভাবে এখনো স্বীকার করেন না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক। কারণ যেটা আপনি যেটা বললেন যে অ্যালকোহল সামাজিক, সেটা স্বীকার করছে, ফলে ডাটা আমাদের তথ্য ভুল আসছে। আপনি কোনোদিন না কোনোদিন না, বাস হয়ে গেল, হয়ে গেল, তো হ্যাঁ। ভুল তথ্য আসছে ঠিক। সেটা। কিন্তু আপনি এখন সায়েন্টিফিক্যালি অ্যালকোহল অ্যাকসেপ্টেড কার্সিনোজেন। আচ্ছা, বিশেষত দুটো কারণে হয়, এক তো লিভার, যেটা লিভারের উপরে অ্যালকোহল কাজ করে, লিভারকে ক্ষতিগ্রস্ত করে। তা আমি সোশ্যালি অ্যাকসেপ্টেবল বললাম কারণ কি, মানে যতটা আমরা টোব্যাকো মানে পানের থ্রোতে বা আমরা সিগারেটের থ্রোতে খেয়ে থাকি, সেটা হয়তো দেখতে দেখতে আমাদের সয়ে গেছে ব্যাপারটা, কিন্তু একজন অ্যালকোহলিক সেটা হয়তো সেইভাবে মানুষ এখনো অ্যাকসেপ্ট করতে পারেনি যে ও মদ খায়, সেটা একটু খারাপ বিষয় সেভাবে হয়তো দেখছে। হ্যাঁ, সেটা দেখুন, সেটা হচ্ছে এখানে বলছিলাম কালচারের, যে আগেও আমি যে কথাটা বলছিলাম, ট্রেডিশন কালচার, সেগুলোর একটা বিরাট ভূমিকা রয়েছে। ক্যান্সারের যদি আপনি ফাইট ট্রুলি করতে চান, আপনাকে কালচারকে হাতে নিয়ে ফাইট করতে হবে একদম। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেমন তামাক, জর্দা, গুটখা, খৈনি, সেগুলো মানুষের সমাজে ডিমান্ড রয়েছে। কোথায়? খাদ্য হিসেবে ডিমান্ড নেই, কিন্তু কালচারের পার্ট হিসেবে ডিমান্ড রয়েছে। একদম। তারপরে আপনি দেখুন, সিচুয়েশন ক্রিয়েট করতে গেলে সিনেমাতে ওগুলো দেখানো হচ্ছে সিচুয়েশন ক্রিয়েটের জন্য, এরকম করে সেরকম করে নানাভাবে দেখানো হচ্ছে সিগারেট টিগারেট এগুলো। তো ওইগুলো যে মানে যেহেতু এগুলো কালচারের পার্ট, যেমন নন ভার্বাল কমিউনিকেশনের মতো হয়ে গেছে। আমি আপনি এখানে যেরকম ড্রেস পরে বসছি, সেটা একটা নন, আমরা নিশ্চয়ই ঘরে এই ড্রেস পরি না। ঠিক। তো আপনি ড্রেসই সেরকম কিন্তু বলতে পারছি না, আমরা ড্রেসের রকম ফের রয়েছে। তো সেই জায়গাতে এগুলো যেন নন ভার্বাল কমিউনিকেশনের মতো হয়ে গেছে। একটা স্টাইল স্টেটমেন্ট অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে। নন ভার্বাল, সেটাই নন ভার্বাল কমিউনিকেশন। আমার মানে আমাদের সময় একটা বিজ্ঞাপন ছিল, সেরকম লম্বা লোকটা, আমি বলছি না কারণ বিজ্ঞাপনটা আমি চাইছি না সবাই আর কেউ দেখুক যারা দেখেছে, তো সেরকম বিজ্ঞাপন ছিল। তো এইগুলি কিভাবে আসছে, যেহেতু এগুলো কালচার সেন্ট্রিক ব্যাপার। ঠিক। তো আমাদের ক্যান্সার এগেইনস্টে ফাইট করতে গেলে কালচার হাতে নিয়ে করতে হবে, সেটাতে আমাদের সময় লাগবে হয়তো, কিন্তু সাকসেস সবচেয়ে বেশি আসবে। ঠিক। আমি কিছুদিন আগে একটা দেখলাম, ভিডিও দেখলাম, অনেকদিন পরে, খুব ভালো লাগলো, শর্ট ফিল্ম, যেখানে ওরা বলেছে যে মেয়ে বিয়ের পিঁড়ি থেকে উঠে যাচ্ছে গুটখা খায় বলে। আচ্ছা। তারপরে ছেলে বলছে ঠিক আছে, প্রমিস করলাম। বিয়ের পরে মানে মন্ত্র পড়ার পরে বলছে, বিয়ের আগের কথা বিয়ের আগে, বিয়ের পরে নতুন বলছে ঠিক আছে পুলিশকে ডাকছি, তুমি আগে বলেছো, তুমি ধোকাধারি করছো। সুন্দর সুন্দর একটা, আমি মানে টোটালি দেখলাম কে করেছে, কোথায় করেছে, হয়তো বা মুঙ্গের ডিস্ট্রিক্টের কোন একটা ভাষা দিয়ে করেছে, সেটা আমি ধরতে পারিনি, কিন্তু বোঝা যাচ্ছে কথাগুলো, হিন্দি না ঠিক, কিন্তু বোঝা যাচ্ছে। তো ওই কালচার থেকে কিন্তু কাজ হচ্ছে না তা না, তা কিন্তু হচ্ছে। ঠিক। তো এইভাবে যেহেতু আমরা স্বীকার করে নিলাম আপনার কথাটাকে, যে মদ, বিড়ি, সিগারেটের একটা ব্যাপার প্রচলন রয়েছে, সেইগুলি কি করে সাধারণত মাথা গলার ক্যান্সার করে। আবার আপার এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট যেটা, সেটা করে। যেমন ধরুন কি বলে খাদ্যনালী, ফেরিংস, তারপরে স্টমাক, এইসব জায়গাতে ক্যান্সার কিন্তু এটা করে। আবার ধূম্রপান যখন করে, তখন আমাদের কি হয়, যে ধূম্রপান করলে লাং ক্যান্সার বেশি হয়, সেটা একটা প্রবণতা থাকে। তো এইভাবে দেখবেন যে প্রথমত মাথা গলার ক্যান্সার বেশি হয় পুরুষদের মধ্যে। আচ্ছা। ওরাল ক্যাভিটির ক্যান্সার বেশি হয়, ফুসফুসের ক্যান্সার বেশি হয়, মেয়েদের মধ্যে সার্ভিক্স আর ব্রেস্ট ক্যান্সার বেশি হয়। আচ্ছা। জরায়ুর মুখের ক্যান্সার, যেটা ব্লিডিং নিয়ে সাধারণত আত্মপ্রকাশ করে, আর ব্রেস্টে যেটা টিউমার নিয়ে আত্মপ্রকাশ করে, হাতের টিউমার লাগছে সেটা নিয়ে আত্মপ্রকাশ করে। এখন ব্রেস্টের যে আর সার্ভিক্সের যেটা জরায়ুর মুখের, বাচ্চাদের নিয়ে যেটাকে হিন্দিতে বলছে, তো যেটা জরায়ুর মুখের ক্যান্সার ব্লিডিং নিয়ে হচ্ছে, সেটার জন্য একটা চেক আপ করলেই হয়। যদিও দেখুন কিছু গাইডলাইন বলছে পরপর 3 বার করা, সে করে, আমরা তো একবারই করতে পারছি না অনেক জায়গাতে, আমাদের জানিই না আমরা কি করে যাব, কিন্তু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করা সম্ভব চেক আপটা। আচ্ছা। আচ্ছা। তো একবার অন্তত যদি সবাই চেক আপ করিয়ে নেয়, ধরুন 40 বছর, বিয়ের 10 বছর 15 বছর পরে একবার অন্তত চেক আপ করিয়ে নিলে, যদিও তারপরের বছর আবার করলো, 3 বার 4 বার করলে রেজাল্ট যদি ঠিক থাকে, ভাইরাস টেরাস না থাকে, সেক্ষেত্রে আমরা কন্টিনিউ করতে পারি যে আমাদের ক্যান্সারের এখন সম্ভাবনা নেই। তো দেখুন 10 বছরে বা 5 বছরে একবার দেখানো, সেটা এরকম কিছু কঠিন নয়। ঠিক। ঠিক বিয়ের পর পরই প্রয়োজন হয়তো হচ্ছে না, কিন্তু 10 বছরের মাথায় দেখা
অর্থাৎ একটা চেক আপের মধ্যে Check-up-এর রাখতে মধ্যে হবে, যাতে করে মানে এটা- এটা আমি যেটা বলছি সেটা কিন্তু সেখানেই আমার মন সচেতনতাটা গড়া। আবারও চলে আসে। আমি নিজে বলছি প্রোটোকলটা, কিন্তু প্রোটোকল আরো শক্ত, যেগুলো আচ্ছা, আচ্ছা। যে স্ক্রিনিং প্রোটোকল গুলো আরো শক্ত, কিন্তু আমি বলছি আমরা অন্তত একবার করে চেক আপ করার জন্য। আজকের দিনে এটা আমার হাতেই থিম, আমারও থিম এটা, একবার অন্তত সবাই চেক আপ করা। আর স্বাস্থ্যকর্মীদেরকে বলছি একবার অন্তত দেখুন, আপনি দেখুন, যা বুঝছেন যা বোঝেন আপনি দেখুন, এতেও আমরা 30-40% ক্যান্সার উঠিয়ে আনতে পারবো। ঠিক, আর্লি ডিটেকশনের একটা হ্যাঁ, হ্যাঁ, ব্যাপার হ্যাঁ, থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আর সচেতনতা যেটা, দেখুন আপনাকে আমি বললাম যে আমার বোতলটা খোলা, হুম, আপনি কিন্তু এক্ষুনি আমার সামনে হয়তো স্মার্টলি একটু পরে কিন্তু চেক করে দেখবেন। হুম, যেমাত্র আপনার পাশের লোককে আমি বললাম, ব্রেস্টে কোনো মহিলাকে বললাম ব্রেস্টে কোনো টিউমার আছে কিনা দেখলাম, ওনাকে সঙ্গে নিয়ে দেখলাম, ওই মহিলাকে, উনিও কিন্তু বাড়িতে গিয়ে নিজে নিজেই দেখবেন একবার যে আমার ব্রেস্টে আছে কিনা দেখি। সচেতনতা এভাবে সচেতনতা- সোনার মধ্যে দিয়ে এক্স্যাক্টলি, চলাচ্ছে, হ্যাঁ। ক্যান্ডেল টু ক্যান্ডেল যাচ্ছে। ঠিক, ঠিক। তো আমি ব্রেস্টের ক্ষেত্রে বলবো, ব্রেস্ট একটা সুপারফিশিয়াল একটা, মানে হাত দিয়ে ধরা যায়, যার যার ব্রেস্ট উনিই দেখতে পারেন। হুম, যেখানে সন্দেহ হচ্ছে সরাসরি স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলুন, কমিউনিটি ভলান্টিয়ার্সদের সঙ্গে কথা বলা যায়। দেখুন সেখানে আপনি আগে কথা বলে নিন, তারপরে পরীক্ষা করুন, অথবা আগে পরীক্ষা করে কথা বলুন, যেভাবেই হোক একবার কথা বলুন। মাসে একবার, আচ্ছা ঠিক আছে, আপনি 1.5 মাসে একবার দেখুন, ব্রেস্ট নিজেরটা নিজে চেক করুন, 1 মাসে একবার দেখতে পারা উচিত। ঠিক, তাহলে অনেক ব্রেস্ট ক্যান্সার আমরা উঠিয়ে আনতে পারবো। ঠিক। আর্লি ডিটেকশন, আর্লি ডিটেকশন অনেকটা হয়ে যাবে। প্লাস যখন গল্প করছেন মহিলারা, কোনো কথা বলছেন, তখন এগুলো নিয়েও সামান্য একটু কথা বলেন, তাহলেও সচেতনতা ছড়াবে, একজন থেকে আরেকজন মানে জানতে পারবে। এবং সবচেয়ে ভালো হয় সেটা যদি স্বাস্থ্যকর্মীর প্রেজেন্সে হয়, উপস্থিতিতে। কারণ দেখা গেছে নাহলে সেটা একটা গসিপে পরিণত হয়ে যায়, ভুল অনেক সময় হ্যাঁ, হয়ে যায়, ভুয়ো তথ্য সেখানে ভুল আদান-প্রদান তথ্য হয়, এসে হ্যাঁ, পড়তে ভুল পারে। তথ্য সেখানে চলে স্বাস্থ্যকর্মী যেতে পারে। প্রেজেন্সে করলে সবচেয়ে ভালো, যেগুলো সুযোগ রয়েছে। ঠিক, ঠিক। তো একবার স্বাস্থ্যকর্মীকে দিয়ে জরায়ুর ওইখানে চেক আপ করা, জরায়ুর মুখে চেক আপ করা একবার। হুম, দ্বিতীয় কথা হচ্ছে নিজের ব্রেস্ট নিজে দেখা, অথবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে একবার পরীক্ষা করে নেওয়া। এই দুটো কাজ করুন মহিলারা। যাদের মুখের ক্যান্সারের প্রবণতা আছে বলে মনে হয়, তারা হা করে মুখ, জিভ, গাল সেগুলো নিজের আয়নাতে বসে বসে দেখুন। দাড়ি যখন কাটে পুরুষ লোক দেখতে পারে নিজেরটা নিচে। আর অবশ্যই আপনাকে পান, জর্দা, গুটখা সেগুলো বন্ধ করতে হবে, অন্তত ওই দিন অনেকক্ষণ বন্ধ করতে হবে। আমি বলছি না তারপরে আবার শুরু করুন। মুখ পরিষ্কার না থাকলে মুখের ভেতরের চামড়ার রং কিরকম, সেটা আপনি গালের ভেতর দিকের রং কিরকম সেটা বোঝা মানে কি করে বুঝবেন আপনি? বোঝা সম্ভব নয়। অতএব মুখ ভালোভাবে পরিষ্কার করে ইনফেকশন আছে কিনা দেখুন। ডেন্টাল সার্জন আপনাকে বিরাট ব্যাকআপ দিতে পারবে, ইএনটি ওরা দিতে পারবে, সাধারণ ভাবে যে কোনো স্বাস্থ্যকর্মী দিতে পারে, ঠিক, এমবিবিএস ডাক্তাররা দিতে পারছেন। তো ওরাল, ব্রেস্ট, সার্ভাইকেল ক্যান্সার আমরা খুব মানে সহজভাবে নির্ণয় করতে পারি, নিজে নিজেই সন্দেহ করতে পারি। তার পরিবর্তে গেলে পরীক্ষার জন্য অন্যরা রয়েছেন। এবং একটা কথা কি, থেমে থাকবেন না। একবার যখন আপনি দেখিয়েছেন, আবার কিছুদিন পরে দেখান। আফটার অল গাড়ি আমরা রোজ মুছি, শরীর তো আপনি মাসে একবার লক্ষ্য করুন। এটা তো আপনার মনটাকে বয়ে নিয়ে যাচ্ছে না। ঠিক, ঠিক। শরীরটা তো আমাদের একটা ভেহিকেল, নৌকা, এটা দিয়ে তো পারাপার চলছে। তো এটার দিকে নজর আমাদের দিতে হবে। আগে আমাদের কাছে অত নলেজ ছিল না। আজকের ডেটে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি জায়গাতে এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত লোকরা রয়েছে। আপনি কথা বলুন, তাহলে অনেক ক্যান্সারের ভাবনাও আপনার কমবে, অনেক ক্যান্সার ধরাও পড়বে। অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, ঘা বিরাট বড় পড়ে রয়েছেন আপনি বাড়িতে, দেখুন সেই জায়গাতে আপনি কিন্তু পিছিয়ে যাবেন না। সেই ব্লিডিং এর জন্য, রক্তপাত যেটা হচ্ছে সেটার জন্য, পাশাপাশি ব্যথার জন্য, ইনফেকশনের জন্য চিকিৎসা রয়েছে। এই প্যালিয়েটিভ কেয়ার করে আপনার কাছে ঘরের ভেতরে আপনার পেশেন্ট যদি বাইরে না নিয়ে যেতে পারেন, ঘরের মধ্যে, ঘরের ভেতরে চিকিৎসা ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, ঘরের মধ্যে স্বাস্থ্যকর্মী আসার সুবিধা রয়েছে। আপনাকে শুধু ইনফরমেশন দেওয়া। আজকের দিনে আমি মনে করি আপনি যেরকম জমি নিয়ে, চাকরি নিয়ে, লেখাপড়া নিয়ে ভাবছেন, স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে। ঠিক, কারণ স্বাস্থ্যের জন্য উপাচার আমাদের হাতে অনেকগুলো উপকরণ রয়েছে আপনাকে দেবার মতো, আমরা তৈরি।
নিজে সচেতন হয়ে সেগুলোকে সেগুলো। অ্যাভেল করতে হবে। হ্যাঁ, আপনাকে নিতে হবে। আমরা আপনার ঘরের দুয়ারে, ঘরের কাছে আসতে তৈরি হুম, এবং আসছি, কিন্তু হয়তো কোনো একটা কারণে আপনি দেখছেন না। আজকে এই প্রোগ্রাম দেখার পরে আপনি দেখুন যে আপনি বলুন মুখগহ্বরের ক্যান্সার, ব্রেস্টের ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, 3টে ক্যান্সার সবচেয়ে বেশি হয়। এগুলো নিয়ে আপনি লড়াই শুরু করবেন। নিজে দেখুন, নিজেরটা পরীক্ষা করান, পাশে যিনি আছেন ওনারটাও করান। একদম অবশ্যই আমাদের মদ, বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা, খৈনি সেগুলো বন্ধ করতে হবে। একদম। বন্ধ করতে গেলে আপনি অল্টারনেটিভ, যেখানে বলছেন যে আমার ভালো লাগছে না, আমি ডিপ্রেশন, আমি ওই বিষয়ে আজকে আমাদের আলোচনা সেটা নয় বলছি না। সেক্ষেত্রে আপনি অল্টারনেটিভে যান, এক্সারসাইজ করেন, নাচ গান এগুলোতে পার্টিসিপেট মিউজিক করেন। যেটা আপনি বললেন একটা হ্যাঁ, খুব ভালো জিনিস। সামাজিক অনুষ্ঠানেও কিন্তু মানুষের খুব আনন্দ হয়। একদম 10 জন মিলে মাসে একটা করে প্রোগ্রাম করুন, আলোচনা সভা করুন, সেগুলো করুন। অল্টারনেটিভ অনেকগুলো রয়েছে, এখন আপনার চয়েস। এবং চয়েসটা অবশ্যই আমি চাইবো, আমরা যেহেতু নিউজ ভ্যানগার্ড সুযোগ করে দিয়েছে, আমি আপনাদের কাছে চাইবো এইটুকুই যে সচেতন হন, যখন যে সমস্যা হয় আতঙ্কিত না হয়ে আপনি স্বাস্থ্যকর্মীদের পরামর্শ নিন। একদম একজন নয়, 2 জন 3 জনের পরামর্শ নিন, কোনো অসুবিধা নেই, ঠিক। মিলিয়ে নিন কারটা কি হচ্ছে। ঠিক। ডাক্তারবাবু, আমাদের সময় একদমই শেষ, আমরা চলে এসেছি শেষ পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমরা অনেক তথ্য জানতে পারলাম এবং আশা করি যারা এই বাড়িতে বসে দেখছেন আপনার এই কথা শুনেছেন এবং অবশ্যই আপনার যে কথা, আপনার যে বিষয়গুলো আপনি বলেছেন তার উপর অবশ্যই তারা আমল করবেন, সেটা আমরা অবশ্যই আশা করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আবারও আপনাকে আসার জন্য। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ পর্যন্ত বিশেষ টকশোতে দেখছিলাম ক্যান্সার রোগের সচেতনতাই মুখ্য, এবং আমাদের সঙ্গে আজকে ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর অরূপ রায় বর্মন। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এবং অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আবারও আপনাকে। এখনকার মতো এই টকশো এখানেই শেষ করছি। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।